আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে আজকে কিশোর বাতায়নের লাইভ ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা আমাকে একটু জানিয়ে দাও যে সাউন্ড এবং ভিডিওটি ক্লিয়ার আছে কিনা। আজকে আমি তোমাদের সাথে আছি আফসানা আমাতু রাব্বি, বিকারুন্নিসা স্কুল অ্যান্ড কলেজ, রসায়ন শিক্ষক। তোমরা লাইভ ক্লাসটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যেন তোমাদের সব বন্ধুরা আজকের ক্লাসে অংশগ্রহণ করতে পারে এবং তারা কিছুটা হলেও উপকৃত যেন হতে পারে। আচ্ছা, আমি সাউন্ড দেখছি, হ্যাঁ সাউন্ড ক্লিয়ার। অনেকেই জয়েন করেছো, সবার নাম হয়তো পড়তে পারছি না। মোহাম্মদ হাসান, মোহাম্মদ জোবায়েদ, সুমন রাজ। আচ্ছা, আমি সাউন্ড অফ করে নেই। ওকে ম্যাম বলছো ফাইন সাকিব। আচ্ছা, তাহলে সাউন্ড কি প্রবলেম? আচ্ছা, সাউন্ড ক্লিয়ার। মার্জিয়া প্রমি বলছো সাউন্ড ক্লিয়ার। ওকে, ঠিক আছে, তোমরা সাথে থাকো। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে আজকে রসায়নের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ড নিয়ে আজকে আমরা অধ্যয়ন করব। কেমিক্যাল বন্ড বা রাসায়নিক বন্ধন বলতে আমরা কি বুঝি? আমরা একটি পরিবারে বিভিন্ন ধরনের বা আমাদের পরিবারে যে বাবা মা ভাই বোন আছে তাদের সাথে আমাদের একটা পারিবারিক বন্ধন আছে। এই বন্ধনের মাধ্যমে আমরা কি একটা সমাজে বাস করি। আছে আত্মীয়তার বন্ধন, আছে প্রতিবেশীদের সাথে বন্ধন, বন্ধুদের সাথে এক ধরনের বন্ধন। তাহলে মানুষ মাত্রই কি বন্ধন তৈরি করে। একই রকমভাবে রসায়নে এই পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা হচ্ছে 118টি। এই 118টি মৌলের মধ্যে, অর্থাৎ 118টি বিভিন্ন বিভিন্ন মৌল, তারা বিভিন্ন মৌলের সাথে বন্ধন গঠন করতে চায়, অর্থাৎ একটি মৌল আরেকটি মৌলের সাথে মিলেমিশে থাকতে চায়। তারা বিভিন্ন মৌলের সাথে অণু গঠন করে। কিছু ব্যতিক্রম ছাড়া, যেমন নিষ্ক্রিয় গ্যাস এবং কিছু ধাতু ছাড়া অন্যান্য মৌলগুলো সাধারণত অণু হিসেবে থাকতেই পছন্দ করে। এই যে অণু হিসেবে থাকে তখন তাদের মধ্যে কি হয়, একটা বন্ধন থাকে। বন্ধনের মাধ্যমেই তারা অণু গঠন করে। উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসেছো, কারণ রাসায়নিক বন্ধন এই অধ্যায়তে আমরা যখন এই অধ্যায়টি নিয়ে যখন আমরা আলোচনা করব তখন আমাদের অনেক ইলেকট্রন বিন্যাস লিখতে হবে, তাছাড়া কিছু ডায়াগ্রামও আঁকতে হবে। আশা করি তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুতি নিয়েছো। চলো তাহলে আমি বোর্ডে কিছু মৌলের নাম লিখছি। আমাদের খুব পরিচিত একটি মৌল হাইড্রোজেন, অক্সিজেন, তারপর হচ্ছে নাইট্রোজেন। এই হাইড্রোজেন কখনো তার নিজের একটি মৌলের সাথে যুক্ত হয়ে একটি হাইড্রোজেন অণু গঠন করে। আবার এই হাইড্রোজেনের সাথে যদি অন্য একটি মৌল আসে, যেমন আমরা লিখতে পারি ক্লোরিন, এই হাইড্রোজেন আর ক্লোরিন যুক্ত হয়ে আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড গঠন করে। একই রকমভাবে অক্সিজেন তার নিজের একটি পরমাণুর সাথে অথবা অন্য একটি পরমাণুর সাথেও যুক্ত হতে পারে। নাইট্রোজেন তার নিজের একটি পরমাণুর সাথে আবার ভিন্ন একটি মৌলের সাথেও যুক্ত হতে পারে। তাহলে
এই যে আমরা হাইড্রোজেনের একটা অণু লিখলাম, অক্সিজেনের একটা অণু, নাইট্রোজেনের একটা অণু, এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি অণু, এখানে পানি একটি অণু এবং অ্যামোনিয়াও একটি অণু। অর্থাৎ কখনো মৌলরা তার নিজেদের মৌলের সাথেই যুক্ত হচ্ছে, আবার কখনো ভিন্ন মৌলের সাথে যুক্ত হচ্ছে। এই যে তারা যুক্ত হচ্ছে, কিসের মাধ্যমে তারা যুক্ত হচ্ছে? এখানে এক ধরনের আকর্ষণ শক্তি রয়েছে। এই আকর্ষণ শক্তির মাধ্যমেই মৌলগুলো নিজেদের মৌলের সাথে অথবা ভিন্ন কোনো মৌলের সাথে যুক্ত হতে পারে। তখনই আমরা এটাকে বলছি এখানে একটি বন্ধন তৈরি হয়েছে। তাহলে এখানে আমরা বলতে পারছি যে এখানে আমাদের রয়েছে একটি আকর্ষণ শক্তি, এখানেও রয়েছে কি আকর্ষণ শক্তি, এখানেও রয়েছে একটা আকর্ষণ শক্তি, যে আকর্ষণ শক্তির মাধ্যমে হাইড্রোজেন হাইড্রোজেন যুক্ত হচ্ছে বা হাইড্রোজেন ক্লোরিন যুক্ত হচ্ছে। দুই অণু হাইড্রোজেন পরমাণুর সাথে দুটি হাইড্রোজেন পরমাণুর সাথে একটি অক্সিজেন পরমাণু যুক্ত হচ্ছে এবং একটি নাইট্রোজেন পরমাণুর সাথে তিনটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে অ্যামোনিয়া গঠন করেছে। অর্থাৎ প্রত্যেকটি বন্ধনের মধ্যেই রয়েছে একটি আকর্ষণ শক্তি। তাহলে কেমিক্যাল বন্ড বা রাসায়নিক বন্ধন কাকে বলে? তাহলে আমরা বলবো যে আকর্ষণ শক্তির মাধ্যমে দুটি অণু পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে আমরা বলছি রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ড। এখন এই রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ড পড়তে গেলে আমাদের যে ব্যাপারগুলো, বেসিক জিনিসগুলো জানতে হবে বা আমরা আজকের এই অধ্যায় থেকে যে শিখন ফলটা আমরা শিখতে পারবো সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন, যোজনী, যোজনীর মধ্যে রয়েছে পরিবর্তনশীল যোজনী, সক্রিয় যোজনী, সর্বোচ্চ যোজনী, সুপ্ত যোজনী। এছাড়া আছে নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতা, এটা আমরা ব্যাখ্যা করতে পারবো বা জানতে পারবো। অষ্টক এবং দুইয়ের নিয়মও আমরা আজকে এই অধ্যায় থেকে জানতে পারবো। আচ্ছা, মাওয়া ইফতি, আই এম ফ্রম রাঙ্গামাটি। অনেকেই সাউন্ড কম, আচ্ছা আমি একটু জোরে বলার চেষ্টা করছি, আমাদের তো কিছু সীমাবদ্ধতা রয়েছেই। আচ্ছা, অনেকেই জয়েন করেছো। আচ্ছা, বলছো এটা কোন ক্লাস হচ্ছে? এটা 9-10 ক্লাস হচ্ছে, রসায়নের। তোমাদের নবম দশম উভয় শ্রেণীর জন্য এটি প্রয়োজনীয় একটি অধ্যায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আচ্ছা, আমরা রসায়নের প্রথম দিকের অধ্যায়গুলো যখন পড়েছি সেখানে আমরা বিভিন্ন মৌলের নাম জেনেছি, প্রতীক শিখেছি, তারপরে রাসায়নিক ইলেকট্রন বিন্যাস শিখেছি, পারমাণবিক সংখ্যা জেনেছি এবং কোন মৌলের ধর্ম কেমন সেই সম্বন্ধে কিন্তু আমরা একটা ধারণা ইতিমধ্যে তোমরা জেনে নিয়েছো আশা করি। ওই জিনিসগুলোর উপরই ভিত্তি করে আজকের আমাদের এই অধ্যায়টি শুরু হবে, কারণ এখানে আমাদের ইলেকট্রন বিন্যাস লাগবে, মৌলের পারমাণবিক সংখ্যা লাগবে এবং মৌলের ধর্মগুলো কখনো কখনো আমাদের জানাটা খুবই জরুরি হয়ে যাবে। তাহলে চলো প্রথমেই যোজ্যতা ইলেকট্রন কি সেই সম্বন্ধে একটু আলোচনা করি, বা যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন কি? ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম কি? ম্যাগনেসিয়াম একটি ধাতু। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। অর্থাৎ আমরা জানি কোনো মৌলের পারমাণবিক সংখ্যা 12, বা এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস আঁকি, এখন ম্যাগনেসিয়াম, তার নিউক্লিয়াস প্রথম শক্তি স্তরে,
দুটি ইলেকট্রন থাকতে পারে, আমরা জানি, আমরা তৃতীয় অধ্যায়ে ইলেকট্রন বিন্যাস করেছি। তার পরবর্তী শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকতে পারে। এবং তৃতীয় শক্তি স্তরে 12 কি আমাদের পূর্ণ হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10, আমাদের আরও দুটি ইলেকট্রন আছে, সেই দুটি ইলেকট্রন যাবে তৃতীয় শক্তি স্তরে। এখানে একটি ইলেকট্রন দিলাম এবং এখানে একটি ইলেকট্রন দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম শক্তি স্তর। তারপর এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর এবং এটি হচ্ছে তৃতীয় শক্তি স্তর। তাহলে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে তৃতীয় শক্তি স্তর হচ্ছে তার সর্ববহিস্থ শক্তি স্তর। ম্যাগনেসিয়ামের সর্ববহিস্থ শক্তি স্তর হচ্ছে তৃতীয় শক্তি স্তর। এই তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন কয়টি আছে? এই তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে এখানে একটি এবং এখানে একটি, অর্থাৎ 1 + 1, এখানে ইলেকট্রন আছে 2টি। তাহলে ম্যাগনেসিয়ামের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 2টি। যোজ্যতা ইলেকট্রন আমরা এইভাবে বের করতে পারি। আচ্ছা, আমি একটা এবার ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা দেখি, আশা করছি তোমরা সাথে সাথে খাতায় লিখে নিচ্ছ। ম্যাগনেসিয়াম, তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। তোমরা আমাকে একটু বলো যে আমাদের অরবিটাল কয়টি? আমাকে একটু উত্তর করে জানিয়ে দাও যে আমাদের অরবিটাল কয়টি? ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমাদের কয়টি অরবিটাল লাগে? দেখি তোমরা পারো কি না। দুই 2 4 6 10 এবং আর 2 হচ্ছে 12। 12টি ইলেকট্রন, তার পারমাণবিক সংখ্যা 12। ঠিক আছে, তাহলে এখানে আমরা বলছি ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 3s শক্তি স্তর। এই 3s অরবিটাল হচ্ছে ম্যাগনেসিয়ামের যোজ্যতা স্তর, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরকে আমরা বলছি যোজ্যতা স্তর। এই 3s অরবিটালে ইলেকট্রন সংখ্যা কয়টি? এই 3s অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2। তাহলে এই 2ই হচ্ছে ম্যাগনেসিয়ামের যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রনস। অনেকে অ্যান্সার করেছো, 4টি উত্তর ঠিক। শাওন রহমান, অনেকে ভুল উত্তরও দিয়েছো, 3টিও না 4টি অরবিটাল। ঠিক আছে, অনেকে দিয়েছো মুর্শিদ কবির, তোমার উত্তর ভুল। সামিয়া সুলতানা, উত্তর ঠিক আছে। হ্যাঁ, অনেকেই পারছো, যারা এখনো পারছো না তারা অবশ্যই একটু শিখে নিবে। হ্যাঁ, মার্জিয়া মিশরি খুব সুন্দর করে বলেছো, 4টি SPDF, খুব সুন্দর উত্তর হয়েছে। ওকে, তাহলে আমরা আরেকটি মৌলের ইলেকট্রন বিন্যাস করি। আরেকটি মৌলের আমরা যোজ্যতা ইলেকট্রন বের করি, আমরা আরেকটি মৌলের যোজ্যতা ইলেকট্রন বের করি, তাহলে আশা করি তোমাদের সুবিধা হবে। যেমন সিলিকন এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 14। তাহলে সিলিকনের যোজ্যতা ইলেকট্রন বের করতে হলে আমরা ইলেকট্রন বিন্যাসটা প্রথমে করব। তাহলে ইলেকট্রন বিন্যাস করলে প্রথমেই আসে 1s অরবিটাল, যেখানে 2টি ইলেকট্রন থাকবে। তারপরে 2s অরবিটাল, এখানেও 2টি ইলেকট্রন থাকবে। তারপরে 2p6। তাহলে ইলেকট্রন সংখ্যা হলো 10টি, আমার লাগবে আরও 4টি।
তাহলে এর পরবর্তী শক্তি স্তর হচ্ছে 3s অরবিটাল, এখানে ইলেকট্রন থাকবে 2টি, এবং তার পরবর্তী শক্তি স্তর হচ্ছে তার পরবর্তী অরবিটাল হচ্ছে 3p অরবিটাল, এখানে ইলেকট্রন থাকবে হচ্ছে আমার আরো 2টি। তাহলে সিলিকনের যোজ্যতা স্তর কোনটি? সিলিকনের যোজ্যতা স্তর হচ্ছে এই 3s 3p, এটা হচ্ছে সিলিকনের যোজ্যতা স্তর, এবং এই যোজ্যতা স্তরে ইলেকট্রন আছে 2, আর এস এর উপরে এস অরবিটালে আছে 2টি এবং পি অরবিটালে আছে 2টি। তাহলে 2 + 2 = 4। তাহলে সিলিকনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 4। তাহলে আমরা যোজ্যতা ইলেকট্রনের যদি সংজ্ঞাটা বলি, এই ধরনের সংজ্ঞা জ্ঞানমূলকে প্রায় আসে, সুতরাং এই সংজ্ঞাগুলো আমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ থাকে সেই সংখ্যাকে আমরা বলছি যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন। ওকে, এটাই ছিল আমাদের যোজ্যতা ইলেকট্রন। তোমাদের জন্য একটা প্রশ্ন এখন আমি দিচ্ছি, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পারছো কিনা। তোমরা আমাকে একটু জানিয়ে দাও যে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন কত? ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন কত? দেখি তোমরা উত্তর করে আমাকে একটু জানিয়ে দাও। তাহলে আমরা এর পরবর্তী যোজনীতে চলে যাব। মার্জিয়া প্রমি লিখেছো 7। ওকে, দেখা যাক। 7। নার্গিস সজীব লিখেছো 7। হ্যাঁ, লুভা নাদিমও লিখছো 7। আচ্ছা, আমরা দেখি 7 কিনা। ক্লোরিন যোজ্যতা ইলেকট্রন বের করতে আমাদের অবশ্যই পারমাণবিক সংখ্যা জানতে হবে। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17। তাহলে এটার ইলেকট্রন বিন্যাস করলে আমাদের আসে 1s2, 2s2, 2p6, 3s2, 3p5, 10, 2 2 4 6 10, 2 12 আর 5 7। তাহলে সর্বশেষ বা যোজ্যতা স্তরে ইলেকট্রন আছে 2 + 5 = 7। হ্যাঁ, তোমাদের উত্তর সঠিক, অনেকে অ্যান্সার করেছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। শফিকুল ইসলাম, প্রমিলা দাস, উত্তর সঠিক হয়েছে। দাসনুভা খান, তোমার উত্তরও সঠিক হয়েছে। ওকে, তাহলে আমরা চলো আমাদের পরবর্তী যে ধাপ, পরবর্তী যোজনীতে আমরা চলে যাই। যোজনী, আমরা মানুষ যখন কোনো মানুষকে ধরতে চাই, অন্য কাউকে ধরতে চাইলে আমরা কিভাবে ধরি? তাকে হাতের সাহায্যে। আমাদের হাত আছে 2টি, এই 2 হাতের সাহায্যে আমরা কাউকে ধরতে পারি। এটাই হচ্ছে অন্য মানুষকে ধরার ক্ষমতা। তেমনি এই যে 118টি মৌল আছে, আমাদের রসায়নে যে 118টি মৌল আছে, এই মৌলেরও বলেছি একটি মৌল অন্য একটি মৌলের সাথে যুক্ত হয়ে থাকতে চায়। এই যে তারা একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে থাকবে বা তারা যে বন্ধন গঠন করবে, তারা কিসের মাধ্যমে করবে? কোন ক্ষমতার ভিত্তিতে করবে? হ্যাঁ, তারা যে ক্ষমতার ভিত্তিতে একটি পরমাণু আরেকটি পরমাণুর সাথে যুক্ত হয়, সেটাই হচ্ছে মৌলের যোজনী। তাহলে মৌলের যোজনী আমরা কি বলবো? অনুগঠন করলে দুটি পরমাণু যখন পরস্পরের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে আমরা বলছি তার যোজনী। যোজনীর সংজ্ঞা অনেকভাবেই দেওয়া যায়, অনেকভাবেই দেওয়া আছে। তা আমরা প্রথমে যেভাবে দিব সেটা হচ্ছে হাইড্রোজেন এবং ক্লোরিন পরমাণুর উপর ভিত্তি করে আমরা যোজনীর সংজ্ঞাটা দিতে পারি, যেটাকে পরিমাণগতভাবে বলা হয়।
কথাগুলো বুঝতে অনেক অসুবিধা হতে পারে, আমরা একটা উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে আমি কিছু যৌগ লিখছি। প্রথম যৌগটি লিখেছি হাইড্রোক্লোরিক অ্যাসিড, পরের যৌগটি হচ্ছে পানি, আমরা এই যৌগকে সবাই চিনি। তারপরে হচ্ছে অ্যামোনিয়া NH3, তারপরে আছে CH4 যেটাকে আমরা বলি মিথেন। এখানে দেখো চারটি যৌগের মধ্যেই খুব কমন একটা মৌল আছে, সেটা হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। ওকে, এখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিডে হাইড্রোজেনের সংখ্যা আছে কয়টি? হাইড্রোক্লোরিক অ্যাসিডে হাইড্রোজেন আছে একটি। পানিতে হাইড্রোজেনের সংখ্যা আছে দুটি, অর্থাৎ হাইড্রোজেন পরমাণু আছে দুইটি। অ্যামোনিয়াতে হাইড্রোজেন পরমাণু আছে তিনটি, এবং মিথেনে হাইড্রোজেন পরমাণু আছে চারটি। লক্ষ্য করো প্রথম যৌগ হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডে হাইড্রোজেনের সাথে যে মৌলটি আছে সেটি হচ্ছে ক্লোরিন। ক্লোরিন, এই যৌগটি থেকে আমরা ক্লোরিনের যোজনী বের করব। তাহলে আমরা এখানে একটু লিখি যে ক্লোরিনের যোজনী কত, সেটাই আমরা জানব। ক্লোরিনের যোজনী কত? এখানে পানির সাথে আছে অক্সিজেন, অক্সিজেনের যোজনী তাহলে কত? এখানে আছে এই হাইড্রোজেনের সাথে আছে বা অ্যামোনিয়ার সাথে হাইড্রোজেনের সাথে আছে নাইট্রোজেন, নাইট্রোজেনের যোজনী কত? এবং এখানে আছে কার্বন, এই কার্বনের যোজনী কত? এটা আমরা বের করব। হাইড্রোক্লোরিক অ্যাসিডে একটা হাইড্রোজেনের সাথে ক্লোরিনের সাথে যুক্ত আছে একটা হাইড্রোজেন, সেই কারণে ক্লোরিনের যোজনী হচ্ছে 1। হাইড্রোক্লোরিক অ্যাসিডে ক্লোরিনের সাথে যুক্ত আছে একটি হাইড্রোজেন পরমাণু, তাই ক্লোরিনের যোজনী এখানে 1। আবার পানিতে, পানির অণুতে অক্সিজেন পরমাণুর সাথে হাইড্রোজেন যুক্ত আছে দুইটি, সেজন্য অক্সিজেনের যোজনী হবে 2। অ্যামোনিয়া যৌগে তিনটি হাইড্রোজেনের সাথে একটি নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন যুক্ত আছে তিনটি, তাই নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3। একই রকমভাবে মিথেনে চারটি হাইড্রোজেনের সাথে যুক্ত আছে একটি কার্বন, বা একটি কার্বনের সাথে চারটি হাইড্রোজেন যুক্ত আছে, তাই কার্বনের যোজনী হচ্ছে 4। তাহলে এই ক্ষেত্রে আমরা যে ক্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন এবং কার্বনের যোজনী বের করলাম, এই সবগুলোই যোজনী আমরা বের করেছি কিসের ভিত্তিতে? হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেনের যোজনীর উপর ভিত্তি করে, যেখানে কারণ হাইড্রোজেনের যোজনী সব সময় 1 ধরা হয়, সেই কারণে আমরা এই যে যোজনীগুলো বের করলাম সেটা হাইড্রোজেনের উপর ভিত্তি করে বের করলাম। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে কোনো মৌল যতগুলো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত থাকে সেই সংখ্যাটাকেই বলছি যোজনী। কোনো মৌল যতটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত থাকে তাকে আমরা বলছি যোজনী। আশা করি বুঝতে পারছো। এরকম আরেকটা আমি উদাহরণ দিচ্ছি। সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, গোল্ড ট্রাইক্লোরাইড। এখানে যে কমন মৌলটি আছে সবার সাথে, সবগুলো যৌগের সাথে কমন যে মৌলটি আছে সেটা হচ্ছে ক্লোরিন আছে, এখানে আছে, এখানেও আছে। এখানে সোডিয়ামের সাথে ক্লোরিন আছে একটি, এখানে ক্যালসিয়ামের সাথে ক্লোরিন আছে দুইটি, এখানে গোল্ডের সাথে ক্লোরিন আছে তিনটি। তাই এখানে সোডিয়ামের
যোজনী হচ্ছে 1 এবং এই যোগে ক্যালসিয়াম ক্লোরাইডে ক্লোরিন আছে ক্যালসিয়ামের সাথে 2টি, তাই ক্যালসিয়ামের যোজনী 2 এবং ট্রাইক্লোরাইড গোল্ড ট্রাইক্লোরাইডে 3টি ক্লোরিন আছে, গোল্ডের সাথে ক্লোরিন আছে 3টি, তাই গোল্ডের যোজনী হচ্ছে 3। তাহলে এখানে কি, এখানে আমরা ক্লোরিনের উপর ভিত্তি করে যোজনীগুলো বের করলাম। তাহলে আমরা যোজনী সংজ্ঞাটা এভাবেও বলতে পারি যে কোনো মৌলের সাথে যতটি হাইড্রোজেন পরমাণু এবং যতটি ক্লোরিন অথবা যতটি ক্লোরিন পরমাণু যুক্ত থাকে সেই সংখ্যাটাকেই বলছি আমরা যোজনী বা ভ্যালেন্সি। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা আমাকে তোমাদের জন্য আরেকটা প্রশ্ন আমি দিতে চাচ্ছি, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পারছো কিনা। পটাশিয়াম ক্লোরাইড, এখানে পটাশিয়ামের যোজনী কত সেটা তোমরা কমেন্টস করে আমাকে জানিয়ে দাও। যোজনী 4 ধরনের হয়ে থাকে, তার মধ্যে একটি যোজনী হচ্ছে পরিবর্তনশীল যোজনী। পরিবর্তনশীল যোজনী অ্যান্সার করেছো তোমরা, দেখতে পাচ্ছ অনেকে অ্যান্সার করেছো। আচ্ছা, সবার ফার্স্টে অ্যান্সার করেছো ইয়াসিন আরাফাত, পটাশিয়ামের যোজনী 1। হ্যাঁ, অ্যান্সার রাইট, অনেকেই উত্তর দিয়েছো, অনেকেই সঠিক উত্তর দিয়েছো। সাবিয়া ইয়াসমিন, ইশতিয়াক আলম, ওকে, থ্যাংক ইউ ক্লাসে থাকার জন্য। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, খুব ভালো রেসপন্স দিচ্ছ তোমরা। তাহলে এবার আসো, পরিবর্তনশীল যোজনী বা ভ্যারিয়েবল ভ্যালেন্সি কাকে বলে। এখানে আমি কিছু মৌল লিখছি, কার্বন, ফসফরাস, সালফার, আয়রন, কপার। এবং এখানে তার যোজনীগুলো আমি লিখছি। কপারের 1 2, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কার্বনের যোজনী হচ্ছে 2 4, ফসফরাসের 3 5, সালফারের 2 4 6 এবং আয়রনের 2 3 এবং কপারের 1 2। এতক্ষণ আমরা যে মৌলগুলো দেখেছিলাম তাদের সবারই একটি করে যোজনী ছিল, যেমন সোডিয়ামের 1, হাইড্রোজেনের 1, তারপরে অক্সিজেনের 2, তারপরে আমরা বললাম নাইট্রোজেনের 3, সবারই একটা করে যোজনী ছিল। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে একের অধিক যোজনী। তাহলে পরিবর্তনশীল যোজনী বা ভ্যারিয়েবল যোজনী কাকে বলে, এটা আমরা যদি বলি সংজ্ঞাটা কি হবে, এটা সংজ্ঞাটা এমনই হবে যে যে মৌলগুলোর একাধিক যোজনী থাকে তাকেই পরিবর্তনশীল যোজনী বলে, অর্থাৎ তাকে ভ্যারিয়েবল ভ্যালেন্সি বলে। প্রায় তোমাদের আমরা যদি বোর্ড কোশ্চেনগুলো দেখি, প্রায় একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে যে সালফার পরমাণু কেন এই একাধিক যোজ্যতা বা যোজনী প্রদর্শন করে। আমি এটার একটু অ্যান্সার তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি, তোমরা অবশ্যই খাতায় এটা তুলবে। এইটা জানলে বাকি মৌলগুলোরও আমরা পরিবর্তনশীল যোজনীগুলো কেন দেখায় সেটার অ্যান্সার করতে পারবো। আমরা এতদিন জেনেছি যে আমাদের অরবিটাল হচ্ছে 4টি। আর একটু এখান থেকে লিখি, আমাদের অরবিটাল 4টি, s p d f। এই p অরবিটাল মূলত 3টি
অরবিটাল নিয়ে গঠিত। পি অরবিটালে রয়েছে 3টি অরবিটাল। একটি হচ্ছে px, py, pz। এটাও ক্যাপিটাল, এটাও স্মল লেটার, এটাও স্মল লেটার, এগুলো সবই স্মল লেটার, এগুলো সবই স্মল লেটারের হবে। তাহলে পি অরবিটাল 3টি অরবিটাল নিয়ে গঠিত, একটা px, py এবং pz। অপর দিকে ডি অরবিটাল হচ্ছে, ডি অরবিটাল আছে 5টি। একটি হচ্ছে dxy, dyz, dzx, dx স্কয়ার মাইনাস y স্কয়ার, dz স্কয়ার। এটি হচ্ছে ডি এর 5টি অরবিটাল। আমরা জানি এস অরবিটালে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ 2টি, পি অরবিটালে আছে 6টি, ডি অরবিটালে থাকে 10টি, এফ অরবিটালে থাকে 14টি। এই যে পি অরবিটালে 6টি ইলেকট্রন থাকে, কিন্তু আমরা এখন বলছি পি অরবিটাল আছে 3টি, তাহলে এই 6টি অরবিটাল কিভাবে এখানে বিন্যস্ত থাকবে? প্রত্যেকটি অরবিটালে এখানে 2টি করে ইলেকট্রন থাকতে পারে। এই px এ ইলেকট্রন থাকবে 2, py তেও 2 এবং pz এও 2। তাহলে এগুলো সবগুলো যোগ করলে কিন্তু আমার পিতে 6টা ইলেকট্রনই হয়। সেই ক্ষেত্রে ইলেকট্রনগুলো থাকার একটা নিয়ম আছে। ইলেকট্রনগুলি প্রথমে সবগুলোতে একমুখীভাবে প্রবেশ করে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে প্রবেশ করবে। 3টা অরবিটাল 3টি ইলেকট্রন পূর্ণ করে 4 নাম্বার ইলেকট্রনটি প্রথম px এ চলে আসবে, 5 নাম্বারটি দ্বিতীয়টিতে চলে আসবে এবং 6 নাম্বারটি তৃতীয়টিতে চলে আসবে। অর্থাৎ প্রত্যেকটিতে 2টি করে ইলেকট্রন থাকবে, কিন্তু প্রথমে সবাই একটি করে ইলেকট্রন ধারণ করবে, পরবর্তীতে পরবর্তী ইলেকট্রনগুলো ধাপে ধাপে px, py, pz এভাবে ক্রম অনুসারে বসবে। একই রকম ভাবে ডি অরবিটালের ক্ষেত্রেও dxy 2টি ইলেকট্রন থাকতে পারে, dyz এ 2টি, এখানেও 2টি, এখানেও 2টি, এখানেও 2টি। একই রকম ভাবে যদি আমরা বক্স করে দেখাই, তাহলে প্রত্যেকটিতে প্রথমে একটি করে যাবে, তাহলে আমার ইলেকট্রন হয় 5টি, তারপরে যাবে একটি করে 6, 7, 8, 9, 10। অর্থাৎ একটি ঘড়ি কাঁটার দিকে থাকে, আরটি হচ্ছে ঘড়ি কাঁটার বিপরীতে থাকে। এটা আমি এই কারণেই বুঝালাম, আমি বলেছিলাম যে সালফার পরমাণু কেন পরিবর্তনশীল যোজ্যতা দেখায়, এই জিনিসটি বোঝানোর জন্য। তাহলে চলো, আশা করি তোমরা এটা খাতায় তুলেছ। এখন আমরা সালফারের ইলেকট্রন বিন্যাস দেখব। সালফার, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 16, সাধারণভাবে তার ইলেকট্রন হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p4, 2 2 4 6 10 12 2 16। আমরা এখানে 3pতে 4টি ইলেকট্রন দেখতে পাচ্ছি, কিন্তু আমরা জানি যে 3pতে 3টি অরবিটাল থাকে। যদি সেইভাবে লিখি, সালফারের ইলেকট্রন বিন্যাস যদি আমরা সেইভাবে করি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি: 3px, 3py এবং 3pz। তাহলে ইলেকট্রন আছে 4টি, প্রথমে সবগুলিতে একটি করে যাবে, কিন্তু একটি করে গেলে এখানে 3টি হয়, তাহলে আরেকটি ইলেকট্রন কোথায় যাবে? এই আরেকটি ইলেকট্রন এই px এ চলে আসবে, তখন এই 1 হয়ে যাবে 2। তাহলে আমাদের 16টি ইলেকট্রন কি হয়েছে? 2 2 4 6 10 2 12 2 14 1 আর 1 15 16, 16টি পারমাণবিক সংখ্যা ঠিক আছে আমাদের। তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে সালফারের স্বাভাবিক অবস্থা, সালফার পরমাণুর স্বাভাবিক অবস্থা। স্বাভাবিক অবস্থায় সালফারের ইলেকট্রন বিন্যাস করলে তার যোজনী হয় 2। কিভাবে হয়?
এই যে তার সর্বশেষ শক্তি স্তর 3p এবং 3py এবং 3pz এ ইলেকট্রন আছে একটি, ইলেকট্রন আছে একটি। এটা এইভাবে ব্যাখ্যা করা হয় যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যদি তার যোজ্যতা স্তরে অযুগ্ম ইলেকট্রন অর্থাৎ বেজোড় সংখ্যক ইলেকট্রন থাকে, 1 একটি বেজোড় সংখ্যা, এই অযুগ্ম ইলেকট্রন সংখ্যাই হচ্ছে সেই মৌলের যোজনী। তাহলে এখানে অযুগ্ম ইলেকট্রন আছে দুইটি, এখানে একটি 1 এখানে একটি 1, তাহলে 1 1 প্লাস করলে হয় 2। তাই সাধারণ অবস্থায় সালফারের যোজনী হচ্ছে 2। আবার সালফারকে যখন আমরা কি স্টার চিহ্ন মানেটা বুঝতে পারছি? এই স্টার চিহ্ন মানে হচ্ছে যখন সালফারকে উত্তেজিত করা হয় বা এক্সাইটেড করা হয়। উত্তেজিত করা মানে হচ্ছে তাকে তাপ দেওয়া হয়। যখন সালফার পরমাণুকে তাপ দিয়ে উত্তেজিত করা হয় তখন তার ইলেকট্রন বিন্যাসে একটু পুনর্বিন্যাস ঘটে। সেটা কিভাবে ঘটে সেটাই আমরা এখন দেখব। 1s2 2s2 2p6 এই পর্যন্ত ইলেকট্রন বিন্যাস আমরা সেম রাখবো, 3s2 পর্যন্তই আসলে সেম রাখবো। তারপরে আমরা যেটা করব, এগুলো এই ধরনের প্রশ্ন আমাদের বিগত বোর্ড কোশ্চেনে ছিল বিধায় আমি তোমাদেরকে এটা একটু বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, 3pz এর পরে যে অরবিটাল আসে সেটা হচ্ছে 3dx অরবিটাল আসে। তাহলে এখানে আমি ইলেকট্রনগুলো লিখে নিই। এখানে যদি আমি একটু বক্স করে দেই, এই 3p এখানে জায়গা হচ্ছে না তাই আমি নিচে লিখেছি, এটা পাশে লিখতে হবে। এই যে এখানে যে p অরবিটালে দুইটি ইলেকট্রন ছিল, এই দুটি ইলেকট্রন কি করবে, এই px এর দুটি ইলেকট্রন থেকে একটি ইলেকট্রন সরাসরি চলে যাবে, যেহেতু 3p এর পরে 3d অরবিটাল আছে সেই 3dxy অরবিটালে চলে যায়। সেই ক্ষেত্রে px এর ইলেকট্রন সংখ্যা দ্বারা 1, অর্থাৎ এখান থেকে দুইটা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন চলে আসে এখানে, আর এই 3py এবং 3pz এ একটি করে থাকবে, যেটা যা আছে সেভাবেই থাকবে। তাহলে এখানে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা বা বেজোড় সংখ্যক ইলেকট্রন হচ্ছে 4টি, 1 2 3 4। তাহলে এখানে আমরা এবার লিখে দিই 4টি। এক্ষেত্রে সালফারের যোজনী হচ্ছে 4। আবার যদি সালফারকে উত্তেজিত করা হয়, তাহলে এখন আমি আবার ডাবল স্টার দিলাম, তার মানে এটাকে আবার উত্তেজিত করা হয়েছে। সেই ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস এই পর্যন্ত সেমই রাখছি, এটা একটু এখানে লিখে দেই। থ্রি পি এর তিনটি অরবিটাল px py pz এবং ডি অরবিটালের এখানে দুটি অরবিটাল আছে 3dxy 3dyz। তাহলে ইলেকট্রনগুলো তোমরা কি বুঝতে পারছো? ইয়াসিন আরফাত বলছো দ্বিতীয় লাইনটি আবার বুঝান। আচ্ছা, দ্বিতীয় লাইনটি এটা সালফারের স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন বিন্যাস করেছি আমরা। এক্ষেত্রে আমরা বলেছি যে পি অরবিটালের তিনটি অরবিটাল আছে 3px 3py 3pz। তাহলে এই তিনটি অরবিটালে ইলেকট্রনগুলো কিভাবে থাকবে? তাহলে ইলেকট্রন এখানে আছে 4টি, প্রথমে সবগুলোতে একটি করে ইলেকট্রন যাবে। আচ্ছা, এখানে আমি একটা বক্স করে দেই তাহলে সুবিধা হবে।
অর্থাৎ এই এস এর জন্য হচ্ছে দুটি ইলেকট্রন, পি এক্স এর ঘর, পি ওয়াই এর ঘর এবং 3p z এর একটি ঘর। প্রথমে ইলেকট্রন আছে 4টি, প্রথমে সবগুলোতে একটি করে ইলেকট্রন যাবে, তারপরে 4 নম্বর ইলেকট্রনটি কোন ঘরে আসবে? 4 নম্বর ইলেকট্রনটি আবার প্রথম এই পি এক্স এ আসবে, তাই পি এক্স এ ইলেকট্রন হচ্ছে 2টি, পি ওয়াই তে 1টি এবং 3p z এ 1টি। এখন কথা হচ্ছে যে আমরা তাহলে এটার যোজনী কিভাবে বের করলাম? যোজনী কেন এটাকে 2 বলছি? সালফারের যোজনী এই ক্ষেত্রে কেন 2? কারণ আমরা বলছি যে এই শেষ শক্তি স্তরে বেজোড় সংখ্যক ইলেকট্রন আছে 2টা, 1 একটি বেজোড় সংখ্যা, এখানেও 1 একটি বেজোড় সংখ্যা, তাহলে 1 + 1 হয় 2, সেই জন্য সালফারের যোজনী হচ্ছে 2। তাহলে এবার আসো, যখন সালফারকে আমরা আবার উত্তেজিত করছি, তাহলে এখানে তো সবাই একটি করে ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে, তাহলে এখান থেকে আর কোনো ইলেকট্রন যাবে না, অর্থাৎ 3px 3py 3pz এ যা আছে সেরকমই থাকবে এবং 3deoxy যেটা আছে সেটাই থাকবে। এখন ইলেকট্রন কোথা থেকে যাবে? উত্তেজিত করা হলে ইলেকট্রনটা কোন অরবিটাল থেকে যাবে? যেহেতু এখানে 2টা ইলেকট্রন আছে, এই এস অরবিটালে 2টা ইলেকট্রন আছে, এখান থেকে একটা ইলেকট্রন জাম্প করে চলে যাবে 3dyz অরবিটালের কাছে, তাহলে সেই ক্ষেত্রে 3s হয়ে যাবে 1। এখান থেকে একটি ইলেকট্রন যদি চলে যায় তাহলে 3s অরবিটালে ইলেকট্রন থাকবে 1, আর বাকি যে একটা ইলেকট্রন সে চলে যাবে 3dyz অরবিটালে। তাহলে এই ক্ষেত্রে বেজোড় সংখ্যক ইলেকট্রন কয়টি? এখানে 3s এ একটি, 3px এ একটি, 3py একটি, 3pz এ একটি, 3dxy একটি এবং 3dyz এ একটি। তাহলে আমার ইলেকট্রন হচ্ছে 1 2 3 4 5 6। এই ক্ষেত্রে সালফারের যোজনী হচ্ছে 6। তাহলে আমরা সালফারে কয়টি যোজনী পেলাম? আমরা সালফারে যোজনী পেলাম হচ্ছে 3টি। একটি হচ্ছে 2, তারপরে 4, তারপরে 6। সেই জন্য আমরা বলছি যে সালফার 3 ধরনের যোজনী দেখায়, 2 4 6। এটাই হচ্ছে সালফার যে একাধিক বা সালফার পরিবর্তনশীল যোজ্যতা দেখায়, এই প্রশ্নটির উত্তর হচ্ছে এটি। ওকে, এরপরে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব, যোজনীর মধ্যে একটি শিখলাম পরিবর্তনশীল যোজনী, অর্থাৎ যেখানে একাধিক যোজনী থাকে সেটি। তারপরে এখন আসো আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সর্বোচ্চ যোজনী বা হাইয়েস্ট যোজনী। এই যে একটু আগে বললাম যে কার্বনের আছে 2 4, আয়রনের আছে 2 3, সালফারে আছে 2 4 6। এই মৌলগুলোর ক্ষেত্রে সবচেয়ে কার্বনের 2 4 এর মধ্যে বড় কে? 4। আয়রনের 2টা যোজনী, তার মধ্যে বড় হচ্ছে 3। সালফারের 3টা যোজনী, তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 6। তাহলে কার্বনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 4, বা আয়রনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 3, সালফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে 6। অর্থাৎ একাধিক যোজনীর মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যাটা সেটাই হচ্ছে সর্বোচ্চ যোজনী। কার? ওই মৌলের সর্বোচ্চ যোজনী। এটাই ছিল সর্বোচ্চ যোজনী। এরপরে আসো যেটাকে হাইয়েস্ট ভ্যালেন্সি বলা হয়। এরপরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে সুপ্ত যোজনী বা ল্যাটেন্ট ভ্যালেন্সি। আমি একটু ইংলিশ নামগুলো ব্যবহার করছি, যদি তোমরা অনেকেই ইংলিশ ভার্সনের স্টুডেন্ট থাকো সে কারণে। এই সুপ্ত যোজনী বা ল্যাটেন্ট ভ্যালেন্সি কাকে বলে সেটা হচ্ছে, আচ্ছা তার আগে আমরা আরেকটা শিখবো, সেটা হচ্ছে একটু ভুল হয়ে গেল, সক্রিয় যোজনীটা একটু শিখে নিই, তাহলে আমাদের সুপ্ত যোজনী বের করতে পারবো, নাহলে আমরা সুপ্ত যোজনী বের করতে পারবো না। সক্রিয় যোজনী যেটাকে বলছি আমরা অ্যাক্টিভ ভ্যালেন্সি। অ্যাক্টিভ ভ্যালেন্সি সেটা আবার কি? ফসফরাসের 2টি যৌগ, ফসফরাস ট্রাইক্লোরাইড
যখন PCl3 এবং ফসফরাস পেন্টাক্লোরাইড যখন PCl5। এটা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড, এটা হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড। এই দুইটা যৌগের মধ্যে আমরা আগেই বলেছিলাম যে ফসফরাসের যোজনী হচ্ছে 3 এবং 5। তাহলে এই যৌগের ক্ষেত্রে ফসফরাসের যোজনী হচ্ছে 3। এই যৌগের ক্ষেত্রে ফসফরাসের যোজনী হচ্ছে 3। ফসফরাস ট্রাইক্লোরাইড যৌগের মধ্যে ফসফরাসের যোজনী হচ্ছে 3। অপরদিকে ফসফরাস পেন্টাক্লোরাইডে ফসফরাসের যোজনী হচ্ছে 5। তাহলে এই যৌগটিতে ফসফরাসের যে যোজনীটা সক্রিয় আছে বা অ্যাক্টিভ আছে সেটাই হচ্ছে এই যৌগের ওই মৌলের সক্রিয় যোজনী। ফসফরাস পেন্টাক্লোরাইডে ফসফরাসের যোজনী 5, তাহলে এখানে ফসফরাসের অ্যাক্টিভ ভ্যালেন্সি বা সক্রিয় যোজনী হচ্ছে 5। এখন আসো সুপ্ত যোজনী, যেটাকে আমরা বললাম ল্যাটেন্ট ভ্যালেন্সি। এটা বের করতে আমাদের যেটা লাগবে, আবারও নিলাম ফসফরাস ট্রাইক্লোরাইড। এখন আমরা যদি ফসফরাসের সুপ্ত যোজনী বের করি তাহলে আমাদের ফসফরাসের সর্বোচ্চ যোজনী থেকে আমরা ফসফরাসের সক্রিয় যোজনীকে বিয়োগ করব। সর্বোচ্চ যোজনী, ফসফরাসের সর্বোচ্চ যোজনী থেকে বিয়োগ করব ফসফরাসের সক্রিয় যোজনী। কোন যৌগের ক্ষেত্রে? এই ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগের আমরা ফসফরাসের সুপ্ত যোজনী বের করব। তাহলে এখানে সর্বোচ্চ যোজনী আমরা জানি, ফসফরাসের সর্বোচ্চ যোজনী ফসফরাসের যোজনী ছিল দুইটা, 3 and 5। আর তাহলে ফসফরাসের সর্বোচ্চ যোজনী বা হাইয়েস্ট ভ্যালেন্সি হচ্ছে 5। আমরা এখানে 5 লিখে ফেলবো। এটার থেকে আমরা বিয়োগ করব তার সক্রিয় যোজনী। এই যৌগটার ক্ষেত্রে ফসফরাসের সক্রিয় যোজনী কত? এই যৌগটার ক্ষেত্রে ফসফরাসের সক্রিয় যোজনী হচ্ছে 5। তাহলে -5, 5 - 5 = 0, অর্থাৎ ফসফরাসের সুপ্ত যোজনী হচ্ছে 0 বা 0। এইভাবে আমরা সুপ্ত যোজনী, যে কোনো যৌগের ক্ষেত্রে ওই মৌলের সুপ্ত যোজনী আমরা বের করতে পারবো, অর্থাৎ সক্রিয় সর্বোচ্চ যোজনী থেকে আমরা বাদ দিব সক্রিয় যোজনী। তাহলে আমাদের যোজনী সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়ে গেছে। তোমরা এবার আমাকে একটু জানিয়ে দাও যে ফসফরাস ট্রাইক্লোরাইডে ফসফরাসের সুপ্ত যোজনী কত? তাহলে আমি বুঝতে পারবো তোমরা বুঝতে পারছো কি না। ওকে, এরপরে আমরা নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতা নিয়ে একটু আলোচনা করব। আমাদের যোজিত ইলেকট্রন হয়ে গেছে। যোজনীর মধ্যে আমরা যোজনী ছাড়াও আরো 4 ধরনের যোজনী সম্বন্ধে জানতে পেরেছি। এখন আমরা নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতা নিয়ে আলোচনা করব। নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাসের স্টেবিলিটি। দেখি তোমরা কারা কারা অ্যান্সার করতে পেরেছো। মানসুরাস সুরাত সবার আগে অ্যান্সার করেছো 2। হ্যাঁ, তোমার উত্তর সঠিক হয়েছে। অনেকে অ্যান্সার করেছো ফাতেমা জোহরা, কানিস ফাতেমা, রুকু বিলকিস, সবার উত্তর সঠিক হয়েছে। মুজাহিদুল সালিম, ওকে, থ্যাংক ইউ, তোমরা বুঝতে পেরেছো সেই জন্য। তাহলে চলো নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতা। তার আগে আমরা জানি নিষ্ক্রিয় গ্যাস পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপে অবস্থিত, এবং এগুলোকে আমরা নিষ্ক্রিয় গ্যাস কেন বলি? তাদের ইলেকট্রন কাঠামোর জন্য তাদেরকে আমরা নিষ্ক্রিয় গ্যাস বলে থাকি। কিন্তু কেন তারা স্থিতিশীলতা সেটা আমরা একটু দেখি। নিষ্ক্রিয় গ্যাস আছে 6টি: হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন,
রেডন, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, নিয়নের 10, আর্গনের 18, ক্রিপ্টনের 36, জেননের 54, রেডন 86। আমরা সর্বপ্রথমে এদের ইলেকট্রন বিন্যাস দেখব। এখানে হবে 1s2, 1s2, 2s2, 2p6, তারপরে আর্গন 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। এগুলো আমি আর লিখলাম না, শুধু তার সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন আছে সেটা লিখে ফেললাম। 5p6, 6s2, 6p6। অর্থাৎ হিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টি, আর বাকি যে নিয়ন, আর্গন, ক্রিপ্টন এদের ইলেকট্রন বিন্যাসের দিকে তাকালে আমরা দেখি সবার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 6টি, 8টি, 2 + 6 8টি। আর্গনের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 8টি, 2 + 6 8টি। ক্রিপ্টনেরও 2 + 6 8টি, জেননেরও 2 + 6 8টি এবং রেডনেরও 2 + 6 8টি। তাহলে এই নিয়ন থেকে বাকি যে নিষ্ক্রিয় গ্যাসগুলো রয়েছে, শুধুমাত্র হিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টি এবং বাকি মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করলে তাদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 8টি। এই 2টি এবং 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকলে আমরা তখন বলছি যে সেই মৌলগুলো স্থিতিশীলতা অর্জন করে। যেহেতু পর্যায় সারণী নিষ্ক্রিয় গ্যাসের প্রত্যেকটি মৌলই শুধুমাত্র হিলিয়াম ব্যতীত আর বাকি মৌলগুলো 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে এবং হিলিয়ামের সর্ববহিস্থ শক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে, কারণ আমরা জানি প্রথম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতাও 2। এই কারণে আমরা বলছি এই মৌলগুলো স্থিতিশীল, মানে এরা হচ্ছে কারোর সাথে ইলেকট্রন আদান প্রদান, গ্রহণ, শেয়ার কিচ্ছু করবে না। তারা এজন্য কোনো রাসায়নিক যৌগ গঠন করে না, অর্থাৎ তারা রাসায়নিক বিক্রিয়াও অংশগ্রহণ করে না। এই কারণেই বলা হয় যে নিষ্ক্রিয় গ্যাস স্থিতিশীলতা অর্জন করে থাকে। আর কোনো মৌলেরই এই ধরনের ইলেকট্রন বিন্যাস থাকে না, অর্থাৎ কোনো মৌলেরই নিষ্ক্রিয় গ্যাস ছাড়া বাকি মৌলগুলোর ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে না বলে সর্ববহিস্থ শক্তি স্তর তারা সব সময় চায় নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো অর্জন করার জন্য। এই কারণে তারা হচ্ছে ইলেকট্রন গ্রহণ, ত্যাগ বা শেয়ারের মাধ্যমে তারা এই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের কাঠামো অর্জন করতে চায় সর্বদা। আচ্ছা, এবার আসো অক্টেট নিয়ম কি। জানি আজকে একটু অনেক লেখা হচ্ছে, তোমরা একটু ধৈর্য সহকারে থাকার চেষ্টা করো, তাহলেই বুঝতে পারবে। এবার আসো অষ্টক এবং 2-এর নিয়ম। অষ্টক ও 2-এর নিয়ম, যেটাকে আমরা বলছি অক্টেট বা ডুয়েট রুলস কি। আমরা একটা কার্বন যদি 4টা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তখন সেখানে মিথেন তৈরি হয়। এই যে মিথেন তৈরি হয়, মিথেনের ইলেকট্রন মিথেনের মধ্যে কার্বনের ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাই 1s2, 2s2, 2p2। তাহলে কার্বনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 2 + 2 অর্থাৎ 4টি। এখন একটু আগেই বললাম যে এখানে তার সর্বশেষ বহিস্থ শক্তি স্তরে 8টি ইলেকট্রন পূর্ণ হতে হলে এখানে আমার ইলেকট্রন লাগবে আরো 4টি, তার 4টি ইলেকট্রন ঘাটতি রয়েছে। এক্ষেত্রে কার্বন এই 4টি ইলেকট্রন ত্যাগও করতে পারতো, কিন্তু এখানে 4টি ইলেকট্রন ত্যাগ করতে অনেক বেশি শক্তির প্রয়োজন, সে কারণে সে ত্যাগ করে না। সে কি করে, এই 4টি ইলেকট্রন অন্য কোনো মৌলের কাছ থেকে নিতে চায়। তাহলে এখানে এই 4টি ইলেকট্রন
কার্বন 4টি ইলেকট্রন কোথা থেকে পাবে? যেহেতু কার্বনের সাথে এখানে 4টি হাইড্রোজেন আছে, সে চেষ্টা করে যে 4টি হাইড্রোজেনের থেকে একটি ইলেকট্রন নিজে গ্রহণ করতে। হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে দাঁড়ায় 1s1। তাহলে হাইড্রোজেনের যদি নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করে, হিলিয়ামের মতো কাঠামো অর্জন করতে চায়, তাহলে এখানেও তার ইলেকট্রন লাগে হচ্ছে একটি। আমরা যদি চিত্রের মাধ্যমে বুঝাই তোমাদের কাছে এটা আরো সহজ হবে। কার্বন কার্বন আমি একটু এখানে আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। কার্বনের নিউক্লিয়াস, তারপরে তার প্রথম শক্তি স্তর যেখানে 2টি ইলেকট্রন থাকবে, তারপরে দ্বিতীয় শক্তি স্তরে থাকবে হচ্ছে 4টি ইলেকট্রন। অপরদিকে হাইড্রোজেনের যদি আমরা চিত্রটা আঁকি, ইলেকট্রন কনফিগারেশন আঁকি, হাইড্রোজেন নিউক্লিয়াস এবং হাইড্রোজেনের বাইরে আছে একটা ইলেকট্রন, যেটাকে আমি রেড কালার দিয়ে দেখাচ্ছি। লালটা হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন। হাইড্রোজেনের সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন আছে একটি, এই হচ্ছে সেই একটি ইলেকট্রন। যেহেতু কার্বনের সাথে 4টি হাইড্রোজেন যুক্ত, এই 4টি হাইড্রোজেন যুক্ত আছে, তাহলে এই কার্বনের যে কার্বনের সর্বশেষ শক্তি স্তরের এই 4টি ইলেকট্রন, এই ব্ল্যাক অংশ হচ্ছে কার্বনের 4টা ইলেকট্রন। এই 4টা ইলেকট্রন কি করছে? এই 4টি হাইড্রোজেনের সাথে, অর্থাৎ হাইড্রোজেনের বাইরে ছিল একটি ইলেকট্রন, এই হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করেছে। শেয়ার করার ফলে এই কার্বনের সর্বশেষ বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা কয়টি দাঁড়িয়েছে? 1 2 3 4 5 6 7 8, 8টি ইলেকট্রন কাঠামো অর্জন হয়েছে। তাহলে কার্বন একটি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো অর্জন করেছে। কোন নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন কাঠামো অর্জন করেছে? নিয়নের ইলেকট্রন কাঠামোর মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে, যেখানে ছিল 2s2 2p6। বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন ছিল 8টি। তাহলে এখানে কার্বনের চারপাশে 8টি ইলেকট্রন হয়, সে কি নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো ইলেকট্রন কাঠামো অর্জন করেছে। আর এইটাই হচ্ছে, এই যে নিয়নের মতো নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন কাঠামো অর্জন করলো, সেটা কিসের মাধ্যমে? হাইড্রোজেন পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। এইটাই হচ্ছে অষ্টক নিয়ম, অর্থাৎ কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করাটাই হচ্ছে অষ্টক নিয়ম, অর্থাৎ 8টি ইলেকট্রন পূর্ণ থাকাই হচ্ছে অষ্টক নিয়ম। হাইড্রোজেনের ক্ষেত্রে কি অষ্টক নিয়ম পালিত হয়েছে মিথেন যৌগে? না, কারণ হাইড্রোজেনের বাইরে আছে মাত্র 2টি ইলেকট্রন। হাইড্রোজেনের বাইরে আছে, প্রত্যেকটি হাইড্রোজেনের বাইরে আছে 2টি করে ইলেকট্রন, 2টি করে ইলেকট্রন, 2টি করে ইলেকট্রন, 2টি করে ইলেকট্রন। হাইড্রোজেন কিন্তু অষ্টক কাঠামো অর্জন করেনি। এই মিথেন যৌগে কার্বন হচ্ছে অষ্টক কাঠামো অর্জন করেছে। ওকে, এরপরে আচ্ছা, এটা থাকলে এই আমি এই উদাহরণের সাহায্যেই 2-এর নিয়মটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 2-এর নিয়ম বা ডুয়েট রুলসটা কি? আগে বলা হতো যে হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করাই হচ্ছে 2-এর নিয়ম, কিন্তু এখন একটু ধারণাটা পাল্টেছে এবং এই 2-এর নিয়মকে অতি বেশি আধুনিক বলে ধারণা করা হচ্ছে। এই মিথেন যৌগে কার্বনের বাইরে 4টি ইলেকট্রনের ঘাটতি রয়েছিল, সে কারণে সে কি করেছে? 4টি হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করে তার বহিস্থ শক্তি স্তরে 8টি ইলেকট্রন কাঠামো অর্জন করেছে, নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন কাঠামো অর্জন করেছে। কিন্তু হাইড্রোজেনের কিন্তু অষ্টক কাঠামো গঠন হয়নি, হাইড্রোজেনের বাইরে আছে মাত্র 2টি ইলেকট্রন। 2-এর নিয়ম এটাই বলছে যে কোনো অনুগঠনকালে যে কোনো পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরে
এক বা একাধিক জোড়া ইলেকট্রনকেই বলছি আমরা দুইয়ের নিয়ম। তাহলে মিথেন যৌগে কি দুইয়ের নিয়ম পালিত হয়? হ্যাঁ, মিথেন যৌগেও দুইয়ের নিয়ম পালিত হয়। কিভাবে? আমরা বলছি যে দুইয়ের নিয়ম হচ্ছে যে কোনো মোলের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে এক জোড়া ইলেকট্রন। তাহলে এখানে খেয়াল করো, প্রত্যেকটি হাইড্রোজেনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে এক জোড়া ইলেকট্রন আছে, এখানেও এক জোড়া ইলেকট্রন আছে, এখানেও এক জোড়া ইলেকট্রন আছে, এখানেও এক জোড়া ইলেকট্রন আছে। তাহলে হাইড্রোজেন মৌলের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে এক জোড়া ইলেকট্রন। কার্বন কি দুইয়ের নিয়ম পালন করেছে? হ্যাঁ, কার্বনও এখানে দুইয়ের নিয়ম পালন করেছে। আমি বলেছি দুইয়ের নিয়মে বলা হচ্ছে যে অনুগঠনকালে কোনো পরমাণুর যে কোনো পরমাণুর বাইরে এক বা একাধিক জোড়া। তাহলে কার্বনের বাইরে কত জোড়া ইলেকট্রন আছে? কার্বনের বাইরে 4 জোড়া ইলেকট্রন আছে। এখানে এক জোড়া, এখানে এক জোড়া, দুইটা, 3 জোড়া, 4 জোড়া। অর্থাৎ কার্বনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 4 জোড়া ইলেকট্রন আছে। তাহলে এই মিথেন যৌগে কার্বন এবং হাইড্রোজেন উভয়ই দুইয়ের নিয়ম অনুসরণ করে, কিন্তু অষ্টক নিয়মে শুধুমাত্র কার্বন অষ্টক নিয়ম পালন করেছিল বা অনুসরণ করেছিল, কিন্তু হাইড্রোজেন করেনি। নিশ্চয়ই তোমরা ক্লিয়ার হয়েছো ব্যাপারটি সম্বন্ধে। আচ্ছা সোহাইব, ইবতিসাম থ্যাঙ্কস বলেছো, ওকে, তোমাকেও অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে এতক্ষণ থাকার জন্য। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে যে ব্যাপারগুলো তোমরা বুঝতে পারোনি বা এর পরবর্তী আমরা পড়ায় চলে যাব নেক্সট ক্লাসে। আশা করি তোমরা সাথে থাকবে এবং অবশ্যই বাসায় এই ইলেকট্রন পারমাণবিক সংখ্যা জেনে ইলেকট্রন বিন্যাসগুলো শিখবে এবং যে যোজনীর কথা বলেছি যোজনীগুলো তোমরা একটা চার্ট তৈরি করে ফেলবে তোমাদের মতো করে, অর্থাৎ যাদের যোজনী 1 2 এইভাবে করে তোমরা একটা টেবিলের মতো বা ছক করে তোমরা যোজনীগুলো সুন্দর করে খাতায় লিখে ফেলবে। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্টস বক্সে প্রশ্ন করবে, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব তোমাদের উত্তরগুলি দেওয়ার জন্য। সবাই বাসায় ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পড়াশোনাও চালিয়ে যাবে। ইনশাআল্লাহ সামনে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।